మరి ఏమో డాక్టర్ మనం స్కూల్లో రాకుంటే మరి స్కూల్లో రాకుంటే నన్ను ఇచ్చే আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ম্যাম ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে প্রিমস অ্যালগরিদম আরম্ভ করেছি। আমরা আজকে ইমপ্লিমেন্টেশন অফ প্রিমস অ্যালগরিদমটা দেখব। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশনস অফ প্রিম অ্যালগরিদম দেখব। তাহলে লাস্ট ক্লাসে আমরা সোফার যা ডিসকাস করেছি তা ছিল মিনিমাম স্প্যানিং ট্রি, অর্থাৎ একটা ওয়েটেড গ্রাফ যদি থাকে সেই গ্রাফের মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বের করতে হবে। যেমন এখানে একটা ওয়েটেড গ্রাফ দেয়া আছে, তোমরা বইতে তোমাদের এগুলো দেয়া আছে। এই 5টা ভার্টেক্সের যে ওয়েটেড গ্রাফ, সেই ওয়েটেড গ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি হতে পারে এই ধরনের, মিনিমাম স্প্যানিং ট্রি হতে পারে এই ধরনের। যখন আমরা স্প্যানিং ট্রি বের করব তখন আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে অবশ্যই সেখানে কোনো সাইকেল থাকতে পারবে না, অর্থাৎ একটা লুপ থাকতে পারবে। তাহলে এখানে আমি যেটা বলছিলাম যে মিনিমাম স্প্যানিং ট্রি ডিফারেন্ট হতে পারে, তবে সেখানে কোনো আনডিরেক্টেড কানেক্টেড ওয়েটেড গ্রাফ মিনিমাম যদি হয় স্প্যানিং ট্রিটা, যেখানে কোনো লুপ থাকবে না, সেটাকে আমরা বলছি মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বের করার জন্য যেমন এখানে একটা ওয়েটেড গ্রাফ দেয়া আছে, লাস্ট ক্লাসে আমরা এটা আলোচনা করেছি। এই ওয়েটেড গ্রাফের বিভিন্ন ধরনের স্প্যানিং ট্রি তৈরি করা যেতে পারে। আমি বলছি স্প্যানিং ট্রি, এই 3টা স্প্যানিং ট্রি এখানে দেখানো হয়েছে। এর মধ্যে মিনিমাম হচ্ছে যে, যেমন এখানে ওয়েট হচ্ছে 74, 72, 71, তাহলে এই গ্রাফটাকে আমরা বলবো মিনিমাম স্প্যানিং ট্রি। তাহলে এই ট্রিটা হচ্ছে আমার মিনিমাম, যেখানে সবগুলো ভার্টেক্সকে অ্যাড করা হয়েছে এবং কোনো ধরনের লুপ তৈরি হয়নি। ঠিক আছে, এখন যদি বলো ওয়েটটা কিভাবে ক্যালকুলেশন হয়েছে, তোমরা জানো যে প্রতিটা এজের যে ওয়েট দেয়া আছে, যে কস্ট দেয়া আছে, সেটার যোগফলটাই হচ্ছে আমার টোটাল ওয়েট অফ দ্য ট্রি। তাহলে এখন এই মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বের করার জন্য আমরা প্রিমস অ্যালগরিদম দেখতে পারি, ক্রুশকালস অ্যালগরিদম দেখতে পারি। সোফার তোমরা প্রিমস এবং ক্রুশকালস অ্যালগরিদম ডিসক্রিটে পড়েছো, তারপরেও আমরা যেহেতু আমাদের সিলেবাসে আছে, আমাদেরকে অ্যালগরিদমটা মুখস্থ করতে হবে, অ্যালগরিদমটা লিখতে হবে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন দেখাতে হবে, অবশ্যই আমরা সেটা এখানে দেখব। তোমাদের জন্য এটা একটু ইজি হবে যেহেতু তোমরা এটা অলরেডি করে আসছো। লাস্ট ক্লাসে আমি দেখিয়েছি যে এই ধরনের একটা ট্রি যদি গ্রাফ যদি থাকে, আমি সেই গ্রাফটা থেকে এই ধরনের একটা মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি তৈরি করতে পারি। অর্থাৎ এখানে যে 7টা ভার্টেক্স আছে, আমি সেই 7টা ভার্টেক্সকে ইনক্লুড করেছি উইদাউট এনি সাইকেল, তখন আমরা তাকে বলছি মিনিমাম স্প্যানিং ট্রি। এখানে দেখো খেয়াল করে আমরা যে স্টেপসগুলো দেখেছি, সেই স্টেপসটা সাধারণত আমরা যে কোনো ভার্টেক্স থেকে আরম্ভ করতে পারি, অথবা সবচেয়ে ছোট যে এজ আছে সেই এজের যে 2 সাইড আছে সেখান থেকে সেটাকেও আমি একটা এজ হিসাবে কানেক্ট করে কাজটা করতে পারি। যেমন এখানে আমার যদি 1 থেকে স্টার্ট করি, তাহলে 1 এর নেইবার অ্যাডজাসেন্সি এজ হচ্ছে 2 এবং 6, এর মধ্যে 10, 6 নাম্বার ভার্টেক্সটা হচ্ছে নিয়ারার কম্পেয়ার টু 2 নাম্বার এজ, সো উই হ্যাভ টু সিলেক্ট 6. So first we have to select 1, then 6, then we have to calculate the near or adjacent vertex from 6. তাহলে 6 থেকে যে অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে, আমি যদি 6 এর থেকে চিন্তা করি, একটা জিনিস খেয়াল করবে, এখানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ম্যানুয়ালি দেখতে পাচ্ছি যে 6 এর সাথে 5 আছে, 1 আছে। যেহেতু আমি অলরেডি 1 নিয়ে নিয়েছি, স্মলার যদিও 1, কিন্তু আমি যেহেতু অলরেডি ভার্টেক্স 1 কাউন্ট করে ফেলেছি, আমি সেহেতু 1 কে ডিসকার্ড করব। উই হ্যাভ টু সিলেক্ট 5, বাট হোয়েনেভার উই থিঙ্ক অ্যাবাউট অ্যালগরিদম, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে 6 এর সাথে রেস্ট অফ দ্য যতগুলো ভার্টেক্স আছে সবগুলোর এজ
ট্রিট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ 6 এর সাথে 1 থেকে 6, 2 থেকে 6, 3 থেকে 6, 4 থেকে 6, 5 থেকে 6, 7 থেকে 6, সেভাবেই কিন্তু আমরা মিনিমাম কস্ট বের করতে পারবো। যেমন 1 থেকে 6 10 আসছে, কিন্তু 2 থেকে 6 কিন্তু কোনো এজ এখানে নেই। যখন কোনো একটা এজ থাকবে না, তাকে আমরা একটা ইনফাইনিট ভ্যালু অর্থাৎ লার্জ একটা ভ্যালু দিয়ে দিব, তাহলে সেটা আমাদের 2 থেকে 6 এ যেহেতু এজ নেই, 3, 4, 5, 3, 4, 7 কোনোটাতে এজ নেই, সেটা একটা লার্জ ভ্যালু আসবে। শুধুমাত্র 1 এবং 6টা আমার আসবে 25, 10, যেহেতু দ্যার ইজ এক্সিস্ট করছে একটা এজ, এবং এর মধ্যে 1 যেহেতু অলরেডি নেওয়া হয়ে গেছে, আমরা 1টা ডিসকার্ড করে 5টাকে সিলেক্ট করছি। তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের জন্যই আমাকে এই লুপটা চালাতে হবে 1 থেকে n পর্যন্ত। রেস্ট অফ দ্য যত নোড আছে প্রত্যেকের সাথে কম্পেয়ার করব। যখন যদি কোনো এজ এক্সিস্ট না করে, দেন উইল গিভ আ ইনফাইনিট ভ্যালু অর আ লার্জ ভ্যালু, আদারওয়াইজ উইল গিভ দ্য অ্যাকচুয়াল ভ্যালু, দেন উই ক্যান গেট দ্য minimum cost. So this is the main strategy behind Prim's algorithm. আমরা যদি একটু পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখি এই গ্রাফ থেকে কিভাবে এই ট্রিটা আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 6, 6 থেকে 5, 5 থেকে যাবে 4, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 7, 7 থেকে যখন যাচ্ছে 18, 18 দিয়ে 4 আসতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যা হবে তা হচ্ছে এখানে একটা সাইকেল তৈরি হয়ে যাবে। সো আমরা 7 থেকে 4 এ আর আসবো না। এখানে পরীক্ষার খাতায় যদি তোমাদেরকে লিখতে হয়, যদি একটা ম্যাথস দেয়া হয় যে একটা এক্সাম্পল দিয়ে যে এক্সারসাইজ, একে তুমি প্রিমস অ্যালগরিদমের মাধ্যমে ইউজিং প্রিমস অ্যালগরিদম ফাইন্ড দ্য মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি অ্যান্ড অলসো দ্য কস্ট, তাহলে যে কাজটা করতে হবে, এই যে স্টেপসগুলো আছে এই স্টেপসগুলো সব খাতায় কিন্তু উল্লেখ করতে হবে। খুব সহজে এখানে স্টেপসগুলো দেওয়া আছে যে 1 থেকে 6 গেলাম, 6 থেকে 5, 5 থেকে 4 এবং লাস্ট অফ অল 7, এবং সবগুলো অ্যাড করলে আমাদের টোটাল কস্ট হবে 99। তাহলে আমাদের যে গ্রাফটা দেয়া ছিল ইনিশিয়ালি, আমাদের ফাইনাল গোল হচ্ছে এই মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি, যার ভ্যালু হচ্ছে 99। আমরা এগুলো হচ্ছে আমরা স্টেজ আকারে বলতে পারি। আবার এখানে দেখো, এখানেও কিন্তু আরেকটা গ্রাফ, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আরেকটা এক্সাম্পল, তা হচ্ছে এই ধরনের একটা গ্রাফ আছে, তার মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বের করতে হবে, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করবে, আমি যদি স্টার্ট করি সাপোজ V1 থেকে, V1 থেকে যদি আমি স্টার্ট করি, তাহলে V5, V4, V2, V6 চারটা এজ আছে। এই চারটা এজের মধ্যে আমার মিনিমাম এজ হচ্ছে V2, V5, অর্থাৎ এর ভ্যালু 10, এর ভ্যালু 10। আমি কিন্তু V2 ও নিতে পারি, V5 ও নিতে পারি, ইট ডিপেন্ডস অন ইউ। তাহলে আমরা যদি বলি V1 থেকে V5, দ্যাটস ওকে, আমি তাহলে ক্লোজেস্ট নেইবারটা নিলাম V1 থেকে V5। এখন 5 থেকে আমি আবার যাচ্ছি, 9 আছে, 8 আছে, অর্থাৎ V6, V4, আমি গেলাম V4 এ। V4 থেকে আবার দেখতে পাচ্ছি আমি আছে 7 আছে, 7 আছে, আর আছে এখানে দুটোই আছে। তাহলে এই দুটোর মধ্যে আমি 6ও নিতে পারি, 3ও নিতে পারি। সাপোজ আমি যদি 6 নেই, তাহলে V4 থেকে V6 আসবে। আমি যদি 3 নেই, তাহলে V4 থেকে V3 আসবে। আমি যদি 3 নেই, সাপোজ 3 নেই, তাহলে 3 থেকে আমি পাচ্ছি এখানে 9.5, V2 আসলে। তাহলে কথা হচ্ছে V6 থেকে আসবে। ওই যে বলেছি আমি যে যতক্ষণ পর্যন্ত আমার টোটাল ভার্টেক্সগুলোকে কালেক্ট করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি লুপটা চলছে। তাহলে আমরা সেখান থেকে একটা এর আরেকটু ক্লিয়ার একটা ফর্মুলেশন আমি এখানে একটু ইমপ্লিমেন্টেশনসটা এখানে দেখাই। দেখো, Prim's algorithm, how to grow a tree, কিভাবে তৈরি করছি। Start by picking any vertex to the root of the tree. While the tree doesn't contain all vertices in the graph, find shortest edge leaving the tree and add it to the tree. তাহলে রানিং টাইম এখানেও দেওয়া আছে, এটা কিভাবে আসছে সেটা একটু পরেই দেখবো। আবার আমরা মোর ডিটেলস যদি বলি, সাপোজ চুজ এডি, আচ্ছা এখানে যে মোর ডিটেলসে যে স্টেপস 0, 1, 2 দেওয়া আছে, এগুলো একটু পড়বে। এখন দেখলে হয়তো মনে হতে পারে যে একটু কমপ্লেক্স, আসলে খুবই ইজি। আমরা এক্সাম্পলটা আগে দেখে আসি, তারপর আমি এটা পড়বো। হ্যাঁ, তাহলে এক্সাম্পলটা হচ্ছে আমাদের এই ধরনের। দেখো, এখানে একটা কানেক্টেড গ্রাফ, ডিরেক্টেড না, আনডিরেক্টেড কানেক্টেড গ্রাফ দেয়া আছে। আমি প্রথমে স্টেপ 0, সাপোজ আমরা ভার্টেক্স এ কে সিলেক্ট করলাম, তাহলে আমাদের ভার্টেক্স লিস্টের মধ্যে আসছে এ। টোটাল ভার্টেক্স ছিল আমাদের, টোটাল সেট যেটা বলছি আমরা, সেই সেটে আমার টোটাল ছিল ABCDEFGH। তাহলে এই 7টা ভার্টেক্স আমাদের টোটাল সেট অফ
ভার্টেক্সের মধ্যে আছে। আমি প্রথমে এ ভার্টেক্সটাকে নিলাম, তাহলে ভার্টেক্স রিমেইনিং কত? ভার্টেক্স ইন্টারসেক্ট এস হচ্ছে বি সি ডি ই এফ জি। এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে প্রথম আমি এ নিয়েছি, তাহলে এ যদি আমি নিয়েই নেই তাহলে আমার বাকি যে ভার্টেক্স গুলো আছে সেটা হচ্ছে বি সি ডি ই এফ জি। এখন আমাকে বের করতে হবে লাইটেস্ট এজ। কিছুক্ষণ আগে আমি যেভাবে বলেছি যে প্রত্যেকটা এজের সাথে কম্পেয়ার করতে হবে, ঠিক এই কথাটাই এখানে বলা আছে। এখন আমি এ যখন নিয়েছি, আমার এ থেকে এ এর অ্যাডজাসেন্ট নিয়ার অ্যাডজাসেন্ট যে ভার্টেক্স আছে, এজ আছে, সেটাকে আমার ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব? দেখো, এ এর সাথে বি, এ বি, এ সি, এ ডি, এ ই, এ এফ, এ জি, আমাদের এখানে টোটাল 1 2 3 4 6টা এজ ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি যখন পাচ্ছি এ থেকে বি 4, এ থেকে সি 8, এ থেকে ডি ইনফাইনিট, এ থেকে ই ইনফাইনিট, এ থেকে এফ ইনফাইনিট, এ থেকে জি ইনফাইনিট, তাহলে আমি পাচ্ছি 4 আর 8। এর মধ্যে আমার স্মলেস্ট হচ্ছে এজ হচ্ছে 4, তাহলে আমি নিব এ থেকে বি, দ্যাট মিনস লাইটেস্ট এজ হচ্ছে এ থেকে বি। তাহলে এই স্টেপসটা ক্লিয়ার করো। অনেকে এখনো তোমরা টেক্সট করো নাই, যারা মাঝখানে মনে হয় মোস্ট হলে আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, তোমরা আবার টেক্সট করো তোমাদের রোল নাম্বার গুলো, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি মাত্র 30 জন করেছো। ম্যাম বলো। ম্যাম, এর আগের ডায়াগ্রামটাতে 9.5 টা এটা বুঝিনি। এর এক্সাম্পলটা? জি মিস, ফিগার 3.4 ছিল এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি। দাঁড়াও, এটার কথা বলছো? এই যে যখন V3 তে আমি আসছি, যেমন V4 থেকে V3 তে আসলাম, হ্যাঁ, V3 থেকে যখন আসলাম তখন আমার এখানে যেটা আসবে তা হচ্ছে এর সাথে আমার এজ লিস্ট কত আছে। এখানে যেমন V3 থেকে আছে আমার V1, V3 থেকে আছে V2, V4, V6। এখন আমি যদি বলি তাহলে V4 তো আমি নিয়ে নিয়েছি, V1 হচ্ছে 16, V2 হচ্ছে 9.5, V6 হচ্ছে 12, তাহলে 16, 12 আর 9.5 এর মধ্যে স্মলেস্ট হচ্ছে 9.5। সো আমি V3 থেকে V2 তে যাচ্ছি। আবার V2 থেকে যদি চিন্তা করো তাহলে V2 থেকে আসছে V1 এবং V6। এখন তুমি যদি V1 এ যাও তাহলে দেখো V1 এ যদি যাই একটা সাইকেল হয়ে যাবে, V6 এ যদি যাই সেখানেও একটা সাইকেল হয়ে যাবে। সো আমি V1 এ যদি যাই সাইকেল হয়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম V1 অলরেডি পিক করা হয়েছে, V6 অলরেডি পিক করা হয়ে গেছে। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে পিক করা হয়েছে কিনা, তারপর আমি দেখবো যে সাইকেল হয় কিনা। প্রথমেই দেখলাম যে V1 অলরেডি ইনক্লুডেড, সো আমি এটাকে নিব না। V6 অলরেডি চলে আসছে, সো আমি এটাকেও নিব না। এই কারণে বলা হচ্ছে যে কোন অংশটা নিব আমরা, তা সেটা ডিপেন্ড করবে এর উপর। এখন আমি যেটা না V6 যেটা বললেন যে না হয়নি, তাহলে আমি যদি V2 থেকে V6 এ আসতে পারি, এখন V2 থেকে V6 এ যখন আমি আসতে যাই সেখানে 19.5, কিন্তু আমি কিন্তু এখানে নেওয়া হয়েছে V4 থেকে V6, এখানে হচ্ছে 7, তাহলে এইটা কিভাবে নিলাম? ঠিক আছে, এই জিনিসটাই আমি পরের এক্সাম্পলটাতে বোঝাতে যাচ্ছি যে আমি যখন ক্যালকুলেশন করছি তখন শুধুমাত্র একটা করছি না, আমি রেস্ট অফ দ্য যে নোটগুলো আছে সবগুলো ক্যালকুলেশন করে ওখান থেকে লোয়েস্ট এজটা পিক করছি, ঠিক আছে? সো এটা এখন শুধু আপাতত এইটুকুই মাথায় রাখো যে V3 থেকে V2 নিলাম, V2 থেকে V6 এ আসা যায় অ্যাকর্ডিং টু ল। আমরা এতক্ষণ পর্যন্ত যেভাবে কথা বলেছি, তাহলে V2 থেকে V1 আছে, V2 থেকে V6 আছে। আমি V1 নিতে পারছি না কারণ V1 অলরেডি পিক করা হয়েছে, আমি নিতে পারি V6, কিন্তু V6 না নিয়ে আমরা নিয়েছি V4 থেকে V6। কেন নিয়েছি সেটা কিছুক্ষণ পরেই আমরা ক্লিয়ার করব যে কেন এটা আসছে, ঠিক আছে? আমরা পরে দেখে ক্লিয়ার হবে। বলো। যেটা বললেন যে V3 থেকে V4 নিয়েছি, কেন V4 নিলাম? V2 তো আগে নিতে পারতাম বা V6 ও নিতে পারতাম, হ্যাঁ হ্যাঁ, আমি V4 কেন আগে নিলাম? যে আপনি V4 থেকে V6 ও 7, V3 ও 7, ঠিক আছে? আমি এটাও নিতে পারতাম, এটাও নিতে পারতাম, যেহেতু আমি এখানে আর কি বলার সুবিধার জন্য বললাম যে যেহেতু এখান থেকে আমি এটুকু নিয়েছি, সো আমি এইটা আগে নিলাম। এটা তোমাকে নিতে হওয়ার কোনো কথা নেই, তুমি যেটা তোমার প্রায়োরিটি বেস দিচ্ছ। তুমি যদি V4 থেকে V6 নাও, দ্যাটস ওকে, তাহলে V6 থেকে তখন আমাকে আবার আসতে হবে। কিন্তু এই যে এখানে একটা ঝামেলা হচ্ছে যে কোনটা আমি নিব, বা এখানে V4 থেকে V6 পরে কিভাবে আসলো, এইটাই আমি পরের এক্সাম্পলটা দিয়ে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তারপরে যদি না ক্লিয়ার হয় আমরা আবার এখানে কথা বলবো। হ্যাঁ, আমি V4 থেকে V6 ও নিতে পারি, V3 ও নিতে পারি। কোনটা নিব, কেন নিব বা কিভাবে নিব সেটা একটু পরেই আমি বলছি।
আচ্ছা, তাহলে এইটা আগে আমরা প্রথমে দেখি যে কি বললাম, এটুকু তো ক্লিয়ার হচ্ছে যে প্রথমে ইনিশিয়ালি কিন্তু কিছু নেই আমার কাছে, স্টেপ 0, আমি স্টার্ট করছি। স্টার্টে যখন করছি তখন আমরা দেখতে পেলাম যে আমরা স্টার্ট করলাম, আমার টোটাল এজ আছে, ভার্টেক্স আছে এ থেকে জি পর্যন্ত। আমি প্রথমে এ নিয়েছি, দ্যাট মিনস ভার্টেক্স লিস্টের মধ্যে ইন্টারসেক্ট যদি করি, ভার্টেক্স লিস্টের মধ্যে আমার বাকি থাকছে বি সি ডি ই এফ জি। এখন আমি এই যে লাইটেস্ট এজ, এটা মুখস্থ তো লিখতে পারছি না, আমি কিভাবে বের করেছি, এটা আমরা অ্যালগরিদমে আছে, সেই অ্যালগরিদমটাও দেখবো আমরা। আগে আমরা এটা বুঝে যাব, তারপর আমরা অ্যালগরিদম দেখবো। আচ্ছা, লাইটেস্ট এজ এ বি বের করার উপায় কি? এই যে এইখানে যে লিস্ট আছে, সেটের মধ্যে যে আইটেম আছে, সে আইটেমের সাথে বি, সি, ডি, ই, এফ অর্থাৎ রেস্ট অফ দ্য নোড, প্রত্যেকটা নোডের এজ বের করতে হবে। ঠিক আছে, এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি, এ থেকে ই, এ থেকে এফ, এ থেকে জি। প্রত্যেকটা বের করার পরে দেখা যাচ্ছে যে এ থেকে বি হচ্ছে আমার লাইটেস্ট এজ। তাহলে আমি এখানে লিখে ফেললাম লাইটেস্ট এজ হচ্ছে আমার এ থেকে বি। এটুকু ক্লিয়ার? জি মিস। আচ্ছা, এরপরে তাহলে আমরা এর পরের স্টেপসে আসি। দেখো, তাহলে আমি যখন এ থেকে বি নিয়ে নিলাম, দ্যাট মিন্স আমার লাইটেস্ট এডস কি এ থেকে সিও নিতে পারি বা এ থেকে, হ্যাঁ এ থেকে সি নিতে পারি কি? বললাম এর প্রত্যেকটা বের করবা এখানে। আচ্ছা, আমি একটু দেখাই, দেখো আমার কি কি বের করতে হবে। এখানে আমার জায়গা কি আছে, লিখতে পারবো কিনা, এটা ইমেজ দেয়া। আচ্ছা, সমস্যা, আমি তো এখানে লিখতে পারছি না। এখানে আমরা যে কাজটা করছি তা হলো, এখানে যেটা আমি লিখতে পারছি না, সমস্যা নেই। এই যে এ থেকে বি বের করবে কোনটা, এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি, এ থেকে ই, অর্থাৎ এ থেকে রেস্ট অফ দ্য সব নোডের এজ প্রথমে কাউন্ট করবে। তাহলে এ থেকে বি হচ্ছে 4, এ থেকে সি হচ্ছে 8, এ থেকে ই হচ্ছে ইনফাইনিট, এ থেকে ডি ইনফাইনিট, এফ ইনফাইনিট, জি ইনফাইনিট। তাহলে এই সবগুলোর মধ্যে 4 আর 8 পাওয়া গেল, এর মধ্যে আমার স্মলেস্ট হচ্ছে এ থেকে বি, এই কারণে এখানে লেখা হচ্ছে লাইটেস্ট এজ হচ্ছে এ থেকে বি। ও আচ্ছা, জি জি জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি যে শুধুমাত্র এ, মানে আমরা কি অলওয়েজ স্মলটাইকে আগে নিব, তাই তো? হ্যাঁ, স্মলেস্টটা লাইটেস্ট এজ। অর্থাৎ আমি যখন যে নোডটা চিন্তা করছি, সেই নোডের অ্যাডজাসেন্ট বলতে কিন্তু শুধু বি আর সি চিন্তা করছি না, আমি রেস্ট অফ দ্য সবগুলো নোড ক্যালকুলেট করছি। ক্লিয়ার? জি জি। হ্যাঁ, whether there is an existent age or not, যদি এক্সিস্ট করে তাহলে ভ্যালু পাওয়া যাবে, যদি এক্সিস্ট না করে তাহলে ভ্যালু পাওয়া যাবে না। তাহলে আমি এ থেকে রেস্ট অফ দ্য কত নোড আছে সবগুলো ক্যালকুলেশন করে সেখান থেকে আমি লাইট এজটা নিচ্ছি। এখন লাইটেস্ট এজ যেহেতু এ বি পেয়েছি, তাহলে আমি পেয়ে গেলাম বি। তাহলে এখন কি হবে, এখানে আমার চলে আসবে বি, আর এখানে চলে আসবে আমার সি ডি ই এফ জি, কারণ আমি বি যেহেতু নিয়ে গেছি সেখান থেকে আমার এখান থেকে সে বিটাও বাদ চলে যাবে। যেমন এর পরের অংশে দেখো, এই যে আমি বি নিয়ে নিয়েছি, তার মানে আমার এখানে চলে আসবে এ বি ডি, এ বি সি ডি ই এফ জি, এইখানে চলে আসছে আমার। তাহলে অলরেডি আমার এজ কি পেয়ে গেছি, এ বি, আমার এজ লিস্টের মধ্যে চলে আসছে এ বি। ক্লিয়ার? এইবার তাহলে এবার লাইটেস্ট এজ কি হবে? এখন হচ্ছে অলরেডি আমি নোড কোনটা কোনটা কাউন্ট করেছি, এ আর বি, আমার বাকি আছে কোনটা, সি ডি ই এফ জি। এখন আমি কি করব, এখন আমি এ থেকে সি, এ থেকে রেস্ট অফ দ্য নোডের এজ বের করব, বি থেকে রেস্ট অফ দ্য নোডের এজ বের করব, এর মধ্যে লাইটেস্ট যে এজ সেটা আমি এখানে লিখব। এ থেকে সি, দেখো এ থেকে সি 8, এ থেকে ডি 9, ই 9, এফ 9, জি 9, তাহলে এ থেকে সি পেলাম 8। ওকে, এবার বি, বি থেকে ই 10, বি থেকে ডি 8, বি থেকে সি হচ্ছে 9, এর মধ্যে বি থেকে ডি হচ্ছে 8। কেন নিচ্ছি এটাও, কারণ বি থেকে ডিও 8, এ থেকে সিও 8। দ্যাট মিনস আমার লাইটেস্ট এজ পেয়ে গেছি দুটো, যেমন কিছুক্ষণ আগে যে প্রবলেমটা বলেছিলাম, মনে আছে তো, যে দুটো সেম ভ্যালু। তখন আমি কি করব, তখন আমি আইদার বি থেকে ডিও নিতে পারি, না হয় এ থেকে সিও নিতে পারি। ঠিক আছে, সাপোজ আমি যদি নেই যে বি থেকে ডি নিলাম, তাহলে বি থেকে ডি নিলে কি হবে, আমার এই এজ লিস্টের মধ্যে এ বি সেখান থেকে চলে আসবে বি থেকে ডি।
দেখো এ বি, সেখান থেকে চলে আসবে ডি, সাথে সাথে আমার ছিল এ বি, আমি যেহেতু ডি নিয়ে নিয়েছি তাহলে আমার লিস্টের মধ্যে সেটের মধ্যে চলে আসছে ডি, আর এখান থেকে ডি বাদ চলে যাবে সি ই এফ জি। ক্লিয়ার সবাই? এটুকু বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, এখন তাহলে কি করবো বল, এখন কোন কোন এজ নিব? এখন তো আমার আবার লাইটেস্ট এজ বের করতে হবে। কোত্থেকে? এই যে লিস্টের মধ্যে আমার যে 3টা ভ্যালু আছে এবং রেস্ট অফ দ্য লিস্টের মধ্যে যে 3-4টা ভ্যালু আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের ভ্যালু বের করব। এ থেকে সি, এ থেকে ই, এ থেকে এফ, এ থেকে জি, বি থেকে সি, বি থেকে ই, বি থেকে এফ, বি থেকে জি, ডি সি, ডি ই, ডি এফ, ডি জি। ঠিক আছে? এইটা বের করার পরে দেখা গেছে যে ডি থেকে সি হচ্ছে আমার লাইটেস্ট। আসলে কি লাইটেস্ট? দেখি তো কি ব্যাপার আমাদের। এ থেকে বের করি আমি, এ থেকে শুধু সি আছে আমার, সুতরাং 8 নিলাম। ওকে, এবার বি থেকেও শুধু সি আছে, 8 নিলাম। ঠিক আছে, ডি থেকে যখন নিচ্ছি এখানে 2, এখানে 7, এখানে 9, তাহলে 2 হচ্ছে লাইটেস্ট। তাহলে এইখানে 8 পেলাম, এখানে 8 পেলাম, এখানে 2 পেলাম, তাহলে লাইটেস্ট হচ্ছে ডি থেকে সি 2। তাহলে আমার লাইটেস্ট এজ হচ্ছে ডি থেকে সি। তাহলে এখন আমার এই এজ লিস্টের মধ্যে চলে আসবে ডি থেকে সি, সেটের মধ্যে চলে আসবে সি, এখানে চলে আসবে ই এফ জি। দেখো, তাহলে এখানে ছিল সি, চলে আসলো এখানে এ বি সি ডি, এখানে চলে আসলো ই এফ জি, এখানে চলে আসলো সি ডি। তাহলে এখন আবার কি করব? আবারও সে একই কথা, আবার আমি এ থেকে ই এফ জি, বি থেকে ই এফ জি, সি থেকে ই এফ জি, ডি থেকে ই এফ জি, অর্থাৎ যা যা নেওয়া হয়েছে সবগুলোর সাথে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে দেখা যাবে যে সি থেকে এফ হচ্ছে 1 লাইটেস্ট। তাহলে সি থেকে এফ যদি লাইটেস্ট হয় তাহলে আমার এজ লিস্টের মধ্যে চলে আসবে সি থেকে এফ। আচ্ছা, এখানে তাহলে আমরা চলে আসলো সি থেকে এফ, বাকি থাকছে ইজি। আবার আমরা এ থেকে ইজি, বি থেকে সি থেকে ডি থেকে এফ থেকে ক্যালকুলেশন করে আমি পেলাম এফ জি, তাহলে চলে আসলো এফ জি। এখন দেখো এর পরেরটা হচ্ছে ইন্টারেস্টিং, যেটা আমাদের দরকার ছিল। এই যে এফ জি পর্যন্ত নিয়েছি, ওকে। এখন কথা হচ্ছে আমি কোথায় যাব? আমি যখন জিতে চলে আসছি, এখানে খেয়াল করে দেখো, আমি যখন জিতে আসছি তখন কিন্তু আমার এই যে এইখানে যে অংশটা ছিল ই, আমি সেখানে যেতে পারছি না। যদি যাই তাহলে কিন্তু 6 হয়ে যায়, কিন্তু আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে জি থেকে ই কিন্তু আমার একটা মাত্র এজ আছে, কিন্তু পরবর্তী পিকচারে ফিগারে দেখতে পাচ্ছি আমি আসলে জি থেকে ই না নিয়ে এফ থেকে ই নেওয়া হয়েছে। কিভাবে? ওই যে বললাম যে আমি তো শুধু একটা ক্যালকুলেশন করছি না, আমি রেস্ট অফ দ্য প্রত্যেকের সাথে কম্পেয়ার করছি। অর্থাৎ এখন আমি কম্পেয়ার করবো যে তা হচ্ছে এ থেকে ই, বি থেকে ই, সি থেকে ই, ডি থেকে ই, এফ থেকে ই, জি থেকে ই। আমি যখন এ থেকে ই যাচ্ছি, এ থেকে ই নাই, বি থেকে ই আছে 10, সি থেকে ই নেই, ডি থেকে ই আছে 7, সি থেকে ডি, এফ থেকে আছে 5, জি থেকে আছে 6। তাহলে এই দুটোর মধ্যে আমি নিব 5। তাহলে 5 যখন নিচ্ছি, 5 মানে এফ থেকে ই চলে আসলো আমার এফ থেকে ই। দ্যাট মিনস এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার ভার্টেক্স সবগুলো চলে আসছে, অর্থাৎ আমার এখানে যে রেস্ট অফ দ্য এলিমেন্ট থাকার কথা সেই রেস্ট অফ দ্য এলিমেন্ট চলে আসছে 0, এবং এই সবগুলো এলিমেন্ট চলে আসছে আমার আউটপুটে ভার্টেক্স লিস্টের মধ্যে, এবং আমার একটা এজ লিস্ট পেয়ে গেলাম এবং আমাদের এমএসটিটা কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? জি মিস। ম্যাম, একটা ভার্টেক্স থেকে কি দুইটা কানেকশন হতে পারবে? একটা ভার্টেক্স থেকে তুমি যখন একটা ভার্টেক্স অলরেডি নিয়ে নিয়েছো, কোনটা? একটা ভার্টেক্স থেকে দুইটা কানেকশন যদি লুপ তৈরি না হয় তাহলে হতে পারবে। আচ্ছা স্প্যানিং ট্রি তো লুপ না হলে ম্যাম যদি এফ থেকে যে লাস্টটা নিলাম যে এফ থেকে ই, তো এখানে যদি জি থেকে ই যদি 5 হতো তাহলে কি জি থেকে ইটাই নিতাম? হ্যাঁ, তাহলে জি থেকে এটা তুমি সেটা তোমার ডিপেন্ড করছে। তোমার অ্যারেতে তুমি যখন রাখছো, তুমি অ্যারের কোনটা নিচ্ছ, তুমি কি ওখান থেকে আবার সর্টিং করছো কিনা সেটা মানে এটা ডিপেন্ড করবে তোমার সর্টিং এর উপরে। তুমি যদি সর্টিং করে প্রথম সর্টিং আউটপুটটা নাও সেটা নিতে পারো, অথবা যদি তুমি মনে করো যে আসলে তো হিসাব হবে যে প্রথমে এ থেকে আরম্ভ হবে, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু তোমার এফটাই আগে আসে। ও আচ্ছা।
আবার তুমি যদি বলো যে না আমি যে স্টেজে আছি সেখান থেকে আমি ক্যালকুলেশন করব, সেটাও তোমাকে বলে দিতে হবে যে তুমি কোনটা নিবে সেম ভ্যালুর ক্ষেত্রে। অর্থাৎ যেটাকে আগে পাবে তাকেই নিবে সে। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু হিসাব অনুযায়ী এই পর্যন্ত গিয়েছিল, এটা কিন্তু খালি ছিল, আমরা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। তার এই এক্সাম্পলটা দেওয়ার কারণটা হচ্ছে কি, আমরা যে পরবর্তীতে অ্যালগরিদমটা লিখ করবা তোমরা, সেটা বোঝার সুবিধার জন্য, যে একদম ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে যে একটা ভার্টেক্স যখন নিচ্ছি তার অ্যাডজাসেন্ট বের করব, দ্যাটস ওকে। তার মানে কিন্তু এই না যে শুধু তার পাশাপাশি দুটো, সব অ্যাডজাসেন্ট বের করার নিয়মই হচ্ছে অ্যালগরিদম যেভাবে কাজ করবে বাকি যতগুলো আছে সবগুলোর সাথে মিলাবে সে, সেইখান থেকে লাইটেস্ট এজটা নিবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য একটা কাজ হলো 4, 8, 9, দাঁড়াও 4, 8, 9 একটু পাওয়া গেছে, একটা ছবি তোলো, ছবি লেখো। এই যে এটা প্রিমস অ্যালগরিদম, ছবিটা এর আগেও একটা ক্লাসে তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে দিয়ে লাভ নাই, এটা ঠিক কথা না। কারণ হচ্ছে 30 তারিখ থেকে যখন কলেজটা খুলে যাবে আমি সবগুলো অ্যাসাইনমেন্ট কিন্তু খাতা দেখবো, খাতায় একসাথে দেখবো, মনে করো না যে আমি ভুলে যাচ্ছি। খাতার ছবি তোলো, এটা খাতায় লেখো। এখানে আছে আমার 1, 2, 3, 4, 5, 6, 7 7টা এজ আছে, ওয়েট দেয়া আছে। ফাইন্ড দ্য মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। এটা কি করেছি আমরা যেটা করেছিলাম সেটা কি এরকম ছিল? না এরকম ছিল কি না, এরকম ছিল না। তাহলে এইটা একটা আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই দুটো এক্সাম্পল খাতা লিখে রাখো। এই যে প্রথম এক্সাম্পলটা, প্রথম ম্যাথসটা, আর এই 3 নাম্বার ম্যাথসটা। নিচে কি আছে ভালো কিছু? নিচেও ভালো কিছু আছে, আর থাকলে দরকার নেই, তোমরা এই দুটোই করো, এই দুটো লেখো, এগুলো খাতায় হোমওয়ার্ক। আচ্ছা, তাহলে লেখা আছে ম্যাম ফার্স্ট আর থার্ডটা, তাই তো? হ্যাঁ, ফার্স্ট আর থার্ডটা। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা ছবি খাতায় লিখে রাখতে পারো, কারণ সার্চ করলে যে একই জিনিস আসবে এমন কথা নাই, এটা মাথায় রেখার দরকার নাই যে সার্চ করলেই তো এটা আসবে। আচ্ছা, তারপরে এখন আমরা যেটা দেখবো, দেখো এটা আমরা দেখলাম, তাহলে আমরা এখন দেখবো হচ্ছে অ্যালগরিদমটা। আচ্ছা, তাহলে অ্যালগরিদমটা কি কাজ করছে? প্রথমে আমরা একটা এজ দিচ্ছি, লাইটেস্ট এজ। সেই লাইটেস্ট এজের দুই পাশে হচ্ছে আমার দুটো ভ্যালু থাকছে। আমরা তারপরে কি করছি, যতগুলো বাকি এটা, আচ্ছা আবার একটু বলি আমি, দেখো সময় শেষ হয়ে যাচ্ছে, আবার একটু বলি, এটা আমার মাত্রই লাগবে এখন। প্রথমে কি নিয়েছি দেখো, লাইটেস্ট এজ এবি। ওকে, এবি যখন নিয়েছি, পরবর্তীতে কি করেছি, এই যে এ থেকে রেস্ট অফ দা ভার্টেক্স এর এজ কস্ট বের করেছি, বি থেকে বের করেছি। অর্থাৎ আমি এজ নিলাম এইটা, 1 নাম্বার এজ, 1 নাম্বার এজ এর এক পাশে আছে এ আর এক পাশে আছে বি। এখন আমি কি করব, এ থেকে বাকি সবগুলো বের করব, বি থেকে বাকি সবগুলো বের করব, সেখান থেকে আমি লাইটেস্ট এজ বের করব। ক্লিয়ার? কনসেপ্টটা খেয়াল করবে, এটা কিছুক্ষণ পরে আমি ব্যবহার করব। তাহলে আমি একটা এজ নিলাম, তার এক পাশে এ এক পাশে বি। এবার আমি এ থেকে রেস্ট অফ দ্য ভার্টেক্স বের করব, বি থেকে রেস্ট অফ দ্য ভার্টেক্স এর কস্ট বের করব। তার মধ্যে কম্পেয়ার করে মিনিমাম যে কস্ট সেটা হচ্ছে আমার এই ভার্টেক্স এর নিয়ার, অর্থাৎ নিয়ার অফ এ নিয়ার অফ বি পাচ্ছি, এবং সেখান থেকে আমি একটা সিলেক্ট করব। যখনই আমি একটা সিলেক্ট করে ফেলছি কোনো একটা নোটকে, তখনই কিন্তু তাকে আমি 0 করে দিচ্ছি, আদারওয়াইজ কিন্তু সেটা ভ্যালু 0 না। তাহলে এবার আমরা আসি অ্যালগরিদমে। দেখো এখানে অনেকগুলো কথা লেখা আছে, 9 লাইন 10 লাইন কথা লেখা আছে। এটা খুব ইম্পর্টেন্ট কথা, দেখে মনে হতে পারে দরকার নেই, কিন্তু দরকার আছে আসলে। জাস্ট পড়বা, পরীক্ষার খাতায় লেখার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে এখানে ই হচ্ছে আমার এজ, কস্ট বের করছি আমরা, এন হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স, টি হচ্ছে আমার টোটাল যে ট্রিটা বের হবে সেটি ট্রি এর এজ লিস্ট। ওকে, আমি ধরলাম এজ লিস্ট হচ্ছে আমার 1 থেকে এন হচ্ছে ভার্টেক্স এবং 1 থেকে 2 হচ্ছে প্রথম যে এজটা। আচ্ছা, তাহলে প্রথমেই
একটা স্মলেস্ট এজ নিয়ে নেওয়া হলো, এই যে let KL be the age of minimum cost. এখন কথা হচ্ছে 13 নম্বর লাইনে আমি লিখেছি let KL be an age of minimum cost। এই কথার মধ্যে কিন্তু অনেক কথা বলা আছে। কি কথা বলা আছে? যে কিছুক্ষণ আগে বলেছি, প্রথমে কিন্তু আমি এ নিয়েছি একটা নোট নেয়ার পরে এ থেকে সবগুলো নোট এজ লিস্ট বের করেছি, সেখান থেকে আমি একটা পিক করেছি এ থেকে বি, সেটা ছিল আমার মিনিমাম। ঠিক একই কথা এখানেও আমি সাপোজ ধরলাম কে নিলাম, কে থেকে আমি সবগুলো বের করব, বের করার পরে যেটা সবচেয়ে মিনিমাম সেটাকে নিচ্ছি, সেই মিনিমামটাই হচ্ছে কে এল। দ্যাট মিনস আমার যে কে এল এটা হচ্ছে মিনিমাম কস্ট। এবং তাহলে কে হবে কি? কে হচ্ছে আমার একটা, এই যে 1 নাম্বার এজ এর এক পাশে হচ্ছে কে, 1 নাম্বার এজ এর সেকেন্ড ভার্টেক্স হচ্ছে এল। তাহলে কে এল, যেটা আমরা এ বি দিয়ে বলেছিলাম কিছুক্ষণ আগে, যে 1 নাম্বার ভার্টেক্সের এক পাশে আছে এ আর এক পাশে আছে বি। এখানে আমি সেই জিনিসটাকেই রূপক অর্থ দেওয়া হচ্ছে কে এবং এল। তাহলে 1 নাম্বার এজ এর এক পাশে আছে কে, এক পাশে আছে এল। কিন্তু এই যে 13 নাম্বার লাইনটা, এই কাজটা করার জন্য কিন্তু এর আগে কিন্তু অনেকগুলো কাজ করে আসতে হবে, তারপরে এই লাইনটা আমি পাচ্ছি। ওকে, এবার কাজ হচ্ছে আমি যখন কে এল পেলাম, এখন আমার কে এর নিয়ার বের করতে হবে, এল এর নিয়ার বের করতে হবে। অর্থাৎ কে এল থেকে রেস্ট অফ দ্য ভার্টেক্স এর মধ্যে সবচেয়ে কাছে কে আছে। ওকে, তাহলে সবচেয়ে কাছে কে আছে সেটা আমরা বের করছি কিভাবে? 1 থেকে, যেহেতু আমার নোড আছে টোটাল n সংখ্যক, তাহলে 1 থেকে n, এবং 1 থেকে এল, 1 থেকে কে, 2 থেকে এল, 2 থেকে কে, এভাবে করে আমরা একটা নিয়ার অফ 1 পাচ্ছি, আইদার এল অথবা কে, নিয়ার অফ 1, নিয়ার অফ 2, নিয়ার অফ 3, এভাবে আমরা একটা পাচ্ছি। এবং আমরা যখনই নিয়ার অফ কে এল পেয়ে যাচ্ছি, সেটাকে আমরা দিয়ে দিচ্ছি 0, করে দিচ্ছি 0। ক্লিয়ার? এইটুকু তাহলে আমাদের প্রথম অংশটুকু গেল। এবার হচ্ছে তাহলে আমরা একটা এজ লিস্ট পেয়ে গেলাম। এবার আমার হচ্ছে সেকেন্ড অংশ। আমি এবার ফাইন্ড n-2 অ্যাডিশনাল এজ, আমি একটা এজ পেয়েছি, এবার n-2 অ্যাডিশনাল এজ আমার দরকার। তখনও আমরা সে একই কাজ, আমরা ধরলাম যে একটা জে ইন্ডেক্স such that near of j not equal to 0 এবং cost of j near j is minimum। অর্থাৎ কোনটা মিনিমাম, সেই মিনিমামটা নিচ্ছি, যেখানে আমার এক পাশে থাকবে জে আর এক পাশে থাকবে নিয়ার অফ জে, এবং আগের যে মিনিমাম কস্ট ছিল তার সাথে জে এবং নিয়ার জে কস্ট যোগ হবে। অর্থাৎ আমার এবার টোটাল মিনিমাম কস্ট হচ্ছে এত, এবং জে যেহেতু আমি ইনক্লুড করে ফেলেছি, আমার সেই ক্ষেত্রে নিয়ার অফ জে ইকুয়াল টু 0 করে দিচ্ছি। অর্থাৎ যখনই যে ভার্টেক্সটা নিয়ে নিচ্ছি, আমি কিন্তু তাকে 0 করে দিচ্ছি, এবং আপডেট করে যেটা আমার নিয়ার অফ কে যদি 0 না হয় এবং কস্ট অফ কে নিয়ার কে যদি কে যে থেকে বড় হয়, তাহলে নিয়ার অফ কে হবে যে। এই যে অংশটুকু আছে 27 থেকে 30, এটা বোঝার জন্য, এই যে অ্যালগরিদমটা, এটা বোঝার জন্যই কিন্তু আমরা ওই এক্সাম্পলটা করে আসছি। এক্সাম্পলটা দেখে মিলাবার সাথে দেখবো যে এটা খুব ইজিলি বুঝে ফেলছে যে কিভাবে আপডেট হচ্ছে। আমি নিচ্ছি, সাথে সাথে আমার মিনিমাম কস্ট আপডেট হচ্ছে, আগের মিনিমাম কস্টের সাথে নতুন মিনিমাম কস্ট যোগ হচ্ছে, আবার যখন আরেকটা ভার্টেক্স নিচ্ছি সবগুলোর সাথে অ্যাড করছি, মানে ক্যালকুলেট করছি, আবার নতুন যোগ হচ্ছে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট মিনিমাম কস্ট, এবং এখানে খুব সুন্দরভাবে টাইম কমপ্লেক্সিটিটা দেয়া আছে, যে লাইন নাম্বার 13 এ কত আসবে, 14 এ কত আসবে, লুপের জন্য কত, টোটাল কত, প্রিমস অ্যালগরিদমের টোটাল কস্ট কত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে প্রিমস অ্যালগরিদমটা দেখলাম আমরা মাত্র। সেই প্রিমস অ্যালগরিদম থেকে কি কি পড়বে দেখো, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, প্রথম কথা হচ্ছে স্প্যানিং ট্রি কাকে বলে, তারপর হচ্ছে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি কাকে বলে, mention different procedures or methods for finding the minimum cost spanning tree। সেই মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি মেথড গুলো হচ্ছে আমার প্রিমস আর ক্রুশকালস, এবং প্রিমস অ্যালগরিদমের মধ্যে আছে আমাদের এক্সাম্পল সহ, এক্সাম্পল দিয়ে সেটাকে প্রমাণ করা, ফাইন্ড আউট করা মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি, এবং একটা অ্যালগরিদম। অর্থাৎ প্রিমস অ্যালগরিদমের মধ্যে মেইনলি কিন্তু আছে অ্যালগরিদম এবং এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এবার আমরা আসি ক্রুশকালস অ্যালগরিদম। আমরা ক্রুশকালস অ্যালগরিদমটাও দেখে ফেলবো আজকে, এটাও সহজ জিনিস, এটা আরো বেশি সহজ বলা যায়। অর্থাৎ আমাদের যে লিস্ট দেয়া আছে, ক্রুশকালস অ্যালগরিদমের কনসেপ্ট হচ্ছে খুবই সিম্পল। যেমন এখানে দেখো এই এক্সাম্পলটা, এখানে যেটা করব আমরা ক্রুশকালস অ্যালগরিদম, অ্যাকর্ডিং টু ক্রুশকালস অ্যালগরিদম আমরা প্রত্যেকটা এজ লিস্টকে সর্ট করব, এ থেকে 1 থেকে 6, 1 থেকে 2, যতগুলো এজ লিস্ট আছে সব সর্ট করব। সর্ট করে আমরা স্মলেস্ট এলিমেন্ট থেকে আরম্ভ করব। যেমন 1 থেকে 6 হচ্ছে স্মলেস্ট, তারপরে আছে 3 থেকে 4 স্মলেস্ট, তারপর 2 থেকে 7, 3 থেকে 2, 5 থেকে 4, 7 থেকে
2 থেকে 7 থেকে 4, তারপরে হচ্ছে 5 থেকে 4, এখানে আছে 7 থেকে 5, কিন্তু 7 থেকে 5 নিলে লুপ হয়ে যায়, নেওয়া যায় না। ও 7 থেকে 2 আছে, 2 থেকে 7 আছে। তাহলে এটা হচ্ছে ক্রুশকালস অ্যালগরিদম হিসাবে আমাদের যে ছবিটা ছিল তার মিনিমাম কস্ট স্প্যানিং ট্রিটা হচ্ছে এই ধরনের। ঠিক আছে, কিভাবে আসছে আবার বলছি, একটু খেয়াল করো। আমরা প্রথমে সবগুলো মিনিমাম সর্টেড করব, ভার্টেক্স এজ লিস্টটাকে সর্টেড করব এবং প্রথম থেকে আরম্ভ করব। প্রথমে এটা হচ্ছে আমার স্মলেস্ট। দেখো এটা কিন্তু ডিসক্রিট, যে 1 আর 6 নিয়েছি অ্যাকর্ডিং টু প্রিমস অ্যালগরিদম, আমাদের কিন্তু 1 আর 6 টা ক্যালকুলেশন করতে হচ্ছে, কিন্তু ক্রুশকালস হচ্ছে লোয়েস্ট। তাহলে এবার 3 4 নিয়েছি, এরপর যেটা নিলাম সেটা হচ্ছে 2 7, এরপর নিয়েছি 2 3, এরপরে আসছে আমাদের 4 থেকে 5, মোস্ট প্রবাবলি 7 থেকে 5 আসবে না, কারণ হচ্ছে এখানে একটা লুপ তৈরি হয়ে যায়, বাকিগুলো আর এখানে নেওয়া যাচ্ছে না। তাহলে ফাইন্ডিং এ স্প্যানিং ট্রি যখন বের করতে চাচ্ছি, তাহলে আমাকে প্রথমে প্রত্যেকটা লিস্ট সংখ্যা বের করতে হবে এভাবে, এই যে এভাবে প্রত্যেকটা লিস্ট V1 থেকে প্রতিটা বের করলাম, V2 থেকে, V3 থেকে, V4 থেকে, V5 থেকে, এবং তারপরে আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে যেটা আমাদের স্মলেস্ট, আমরা সেই স্মলেস্ট ভ্যালুটা নিব এবং আমাদের একটা এজ পেয়ে যাব। তাহলে কি হচ্ছে, আমরা সবগুলো চুজ অ্যান এজ ফ্রম ই লোয়েস্ট এবং সেটাকে ডিলিট করে দিচ্ছি, ডাজন্ট ক্রিয়েট এ সাইকেল, তাহলে অ্যাড করে দিব এবং ডিসকার্ড করে দিব VW। ঠিক আছে, তো এই গেল আমাদের ক্রুশকালস অ্যালগরিদম। আরেকটা মডিফাই অ্যালগরিদম আছে, দরকার নাই এত এর। তাহলে ক্রুশকালসের একটা এক্সাম্পল দিই, দাঁড়াও। প্রিমস অ্যালগরিদম, ক্রুশকালস। ও আচ্ছা, তাহলে ক্রুশকালসও একই জিনিস আসছে। সো ক্রুশকালসও যেটা, হ্যাঁ, এর আগে যে দুটো ছবি এঁকেছো সেই দুটো ছবি প্রিন্স দিয়েও করবে, ক্রুশকালস দিয়েও করবে, সহজ। ক্রুশকালস দিয়ে এভাবে আনসার কি আসবে, এটা এই ছবিটা ছিল আর এই ছবিটা ছিল, এই এক্সাম্পল, এই দুটো এক্সাম্পল ক্রুশকালস অ্যাকর্ডিং টু ক্রুশকালস এবং অ্যাকর্ডিং টু প্রিন্স অ্যালগরিদম কি হবে। তাহলে আমাদের সময় আর নেই, আমরা আজকে এই পর্যন্ত শেষ করব। কোনো কোশ্চেন আছে, খুব দ্রুত থাকলে বলো। আচ্ছা, পড়া কি দিয়েছি বুঝতে পেরেছো তো? পড়া দিয়েছি হলো আমি দুটো অ্যালগরিদম মুখস্থ করতে হবে। আমাদের প্রিন্স আর ক্রুশকালস থেকে কি করবা, এক্সাম্পল করবা, অ্যালগরিদম করবা। পরীক্ষায় কিন্তু আসে, অবশ্যই আসে। এবং আর দুটো হোমওয়ার্ক দিয়েছি আমি, এক হচ্ছে প্রিন্স অ্যালগরিদম ব্যবহার করে এই দুটো সলিউশন, ক্রুশকালস ব্যবহার করে সলিউশন খাতায় করবে ইফ পসিবল। তোমাদের কেন পসিবল হচ্ছে না আমি জানি না, কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিয়ে দিবে, আদারওয়াইজ ক্লাস যখন খুলবে আমি কিন্তু খাতা চেক করব, পানিশমেন্ট তখনই হবে, যেহেতু এখন আমি পাচ্ছি না হাতে কাছে। ওকে, কোনো কোশ্চেন যদি না থাকে আমরা শেষ হয়ে যাবে, আমরা শেষ করব। মেসেঞ্জারে দিলে হবে? বলো। মেসেঞ্জারে যদি আপনাকে দিয়ে দেই? মেসেঞ্জারে তোমরা এত 64 120 কত জন 170 না কত স্টুডেন্ট, এতগুলো মেসেঞ্জার দেখা সম্ভব আমার পক্ষে?